ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব ক্যাশ মেমো বইয়ের দাম যেভাবে বের করবেন, অথবা একটা ক্যাশ মেমো যে ছাপবেন আপনি, তো এটার কাগজ হিসাব করবে কিভাবে। তো এটার প্রাইসের বাইর করব, আজকে কাগজ হিসাব করব এবং তার উপকরণ কি কি লাগে না লাগে। বা একটা প্রিন্টিং প্রেসে আপনার যখন একটা ক্লায়েন্ট আসবে যে আমাকে 10টা বা 20টা ক্যাশ মেমো তৈরি করে দেন 100 পেজের করে, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে হিসাব করবেন, তাকে প্রাইস দিবেন যে একটা বইয়ের দাম এত টাকা পড়বে, অথবা আপনি এই যে ক্যাশ মেমো যে বানাবেন 100 পেজের 10টা বই অথবা 20টা বই, তাহলে আপনাকে কতগুলো কাগজ লাগবে সেই হিসেব করে কিন্তু আপনাকে কস্টিং দিতে হবে এবং আপনার ব্যবসা করতে হবে। অবশ্যই যারা প্রিন্টিং প্রেসে আছেন বা ডিজাইনার হিসেবে উদ্যোক্তা নিজেই হতে চান, বা আপনি কাস্টমারের সঙ্গে সরাসরি ডিল করে ডিজাইন করবেন, ছাপাই দিবেন, সব কিছু আপনি করবেন, তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, আমি এর পূর্বে আপনাকে দেখিয়েছিলাম যে এটা ডিজাইন এবং তার সেটআপ, আউটপুট সেটআপ। এটা দেখুন 2336-এ কিন্তু সেটআপ দেওয়া আছে। তো সেখানে আমি বলছিলাম যে পরবর্তীতে আমি এটার একটা কোটেশন রিলেটেড ভিডিও দেব এবং একটা বইয়ের দাম কত বের হয় সেটা দেব, কাগজ হিসেব করতে হয় কীভাবে সেটাও দেব। তো ওকে, আজকে আমরা কিন্তু A to Z কাজটা শিখবো। তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু হয়তোবা কোনো একটু গ্যাপ গেলে আপনারা বুঝতে পারবেন না। এজন্য আমি রিকোয়েস্ট করব যে A to Z ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ওকে, তো এখন আসি, আমরা এই সেটআপটা একটু সাইডে রাখলাম। তো এখানে আমরা সরাসরি কাজ করব কি, সর্বপ্রথম আমরা ফলো করব কি, আমাদের সেটআপটা বা আমাদের সাইজটা, ডিজাইনের সাইজটা আপনার কত আছে সেটাকে আগে কিন্তু ফলো করতে হবে। তো আগে দেখুন আমার ডিজাইনের সাইজটা কত আছে। এখানে আমার ডিজাইন সাইজটা আমি A to Z শুধু ডিজাইন সাইজটাই ধরবো। ওকে, তাছাড়া আর আমি কিচ্ছু ধরবো না। এখানে ডিজাইন সাইজ আছে আমার 7-11। ওকে, দেখুন এখানে কিন্তু সাইজটা আমার 7-11। তাহলে আপনার যদি ডিজাইন সাইজ 7 আর 11 হয়, তাহলে এখানে আপনি হিসাব করুন 7, তাহলে 5-7 35, কাগজ সাইজ আমার 36 এবং এদিকে 11-22, কাগজ হচ্ছে আমার 23। তাহলে আমরা মার্কেট প্লেসে কিন্তু 2-3 ধরনের সাইজ পাই, সেটা হচ্ছে 20-30 এবং 23-36 এবং 25-37 এরকম কিছু কাগজ পাই। তো 25-37 কাগজে আমরা এই সাইজে মিলাতে পারবো না এবং 20-30-এও মিলবে না, 11-22 হয়ে যায় এবং 23-36-এ খুব সুন্দরভাবে এই সাইজটা মিলে যায়। আবার অনেকে বলে ভাই ক্যাশ মেমো সাইজ কেমন হয় বা কতটুকু কীরকম হয়। তো আসলে দেখুন, ক্যাশ মেমো সাইজ নির্দিষ্ট কোনো দেওয়া নেই, তবে ক্লায়েন্ট আপনাকে যে সাইজটা দিবে বা যে সাইজ অনুযায়ী উনি চাচ্ছে বা ওনার সুবিধা অনুযায়ী যেভাবে উনি সাইজটা চায় তাকে সেভাবেই দেওয়া যায়। তার উপর ভিত্তি করে কিন্তু প্রাইস রেটটা চেঞ্জ হয়। ওকে, তো সবসময় আপনি রেগুলারই বলতে পারবেন না যে ক্যাশ মেমো আপনার এত টাকা খরচ পড়বে। তার সাইজের উপর এবং আপনার একটা শিটে কয়টা বের হয় তার উপর ডিপেন্ড করে আপনার রেটটা বাড়া কমা হবে। ওকে, তবে ক্যাশ মেমো কিছু রেগুলার সাইজ হয়, সেটা হচ্ছে দেখুন এখানে আছে কি 7-11, এই একটা সাইজ হয়। 7.5-10 এটা একটা সাইজ হয়। ওকে, দেখুন এখানে আছে 7-11, এটা একটা সাইজ হয়। দেখুন 23-36-এও 10টা বের হয় এবং 7.5-10 হয়। 7.5-10 এটা একটা সাইজ এবং অনেকে নেয় 9-15 হয়, এরপরের অর্ধেক নেয়, আবার অনেকে নেয় 9-11.5। ঠিক আছে, এই মোটামুটি 4-5টা সাইজ হয়। 7-10 না 7-11 হয়, 7.5-10 হয়, 9-15 হয়। ঠিক আছে, 9-15 হয়। আবার A4 সাইজে, A4 সাইজ অনেক বড় হয়। তবে A4 সাইজ কারা নেয়, যারা একদম পাইকারি বিক্রেতা, তাদের অনেক আইটেমগুলো A to Z লেখা থাকে, ওরা শুধু যেই প্রোডাক্টটা নেবে তার সঙ্গে টিকচিহ্ন দিয়ে শুধু অ্যামাউন্টটা লেখে, এটা ওই তারা কিন্তু A4 সাইজে নেয় করে। তাহলে তাছাড়া সবসময় আমরা 7-10, 7-11, 7.5-10, 9-15 হয় এবং 8.5-11 এগুলো সাইজই হয়ে থাকে। এর থেকে আর বড় হয় না বা এর থেকে ছোট হয় না, সর্বনিম্ন ছোট হচ্ছে 9-15 হয়, A4-এর অর্ধেক। তো যাই হোক, আজকে আমরা ওই ব্যাপারে যাই না। তবে আজকে আমরা আলোচনা করব একটা বইয়ের দাম কীভাবে বের করবো এবং কাগজটা হিসাব করবো কীভাবে, তাই না? তাহলে সর্বপ্রথম আমাকে সাইজ ফলো করতে হবে। তা আমি সাইজ পাইলাম কত, 7-11। তাহলে 5-7-35 আমার বের হইলো 5টা, এদিকে 11-22 মানে 23-এর দিকে 22 আমার গ্রিপার লাগবে। যে এখানে সেট আপটা দেখতে পাচ্ছি, এটি কিন্তু দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা 10টা বের হয়েছে। তাহলে 23-36-এ 5-7-35 11-22 ইজিলিভাবে আমার 10টা বের হয়েছে 23-36-এ। তাহলে আমার 23-36 পেপারে 10টা বের হয়েছে। এটা কিন্তু খুব সুন্দরভাবে হিসাব করে রাখতে হবে আপনাকে। 23-36 না হলে এখানে যদি আপনার একটু গরমিল হয় হিসাবে, তাহলে আপনার কাগজে হিসাব ভুল হবে এবং কাগজে হিসাব ভুল হলে আপনার
একটা বিশাল একটা প্রজেক্ট লস হয়ে যাবে, কারণ কাগজের দাম বেশি যেহেতু, সেই কারণে সবসময় প্রায়োরিটি দিতে হবে আপনাকে কাগজ হিসেবটা। কাগজ হিসেবের মধ্যে আপনার যদি কোনো গরমিল না হয় তাহলে আপনার কোনো সমস্যা নেই, আর আদার্স ওগুলো ছোটো অ্যামাউন্ট, ওগুলো কোনো ব্যাপার না। ওকে, তো এখন আমরা আসি আগে টেক্সট। আমি এখানে ড্রাফট আকারে লিখে আপনাদের দেখাবো, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। ইংলিশ করে নিই। ওকে, এরিয়াল, আমি এরিয়াল করে নিলাম, একটু বোল্ড টাইপ রাখি। তো দেখুন সর্বপ্রথম আমরা ধরবো কি, এখানে সর্বপ্রথম সিটিপি ধরবো, সিটিপি। তাহলে এখানে আমি দিতেছি সিটিপি, তারপর ধরবো প্রিন্ট, তারপর ধরবো পেপার। আপনি যদি ডিজাইন সার্চ ধরতে চান, ডিজাইন সার্চ, CHARGE, ডিজাইন সার্চ। দেখুন কি কি ধরলাম, সিটিপি ধরলাম। সিটিপি মানে আপনি যে এই প্লেটটা ছাড়বেন ছাপানোর জন্য, সিটিপি। প্রিন্ট, আপনি যে 4 ক্লাস ছাপবেন তার একটা কষ্ট ধরবেন। পেপার কিনবেন অবশ্যই। এখন পেপারের সঙ্গে আরও একটা কাজ আছে। পেপার আপনি তো এটা শুধু ধরলেন 23-36 পেপার। এখন আপনার কাস্টমার যদি বলে যে এই যে এটা যে আমার ডিজাইনটা আছে এর নিচে একটা করে ডুপ্লিকেট কপি থাকবে, আর উনি যদি কার্বন ইউজ করে তবুও এটা একটা ডুপ্লিকেট কপি দিতে হবে। তো ডুপ্লিকেট কপি হিসেবে আপনাকে কোন পেপারটা দিতে হবে, নিউজ প্রিন্ট পেপার, NEWS, নিউজ প্রিন্ট, নিউজ প্রিন্ট পেপার, এটা একটা পেপার। তারপর কি আছে, নিউজ প্রিন্ট পেপার আছে, আর ডিজাইন সার্চ ধরবেন। তারপর এখন হচ্ছে এখানে আপনার কিন্তু 100 পেজ এই আপনার ডিজাইন পেজ, আর আছে 100 পেজ নিউজ প্রিন্ট পেপার। একটার উপর একটা আপনার হচ্ছে এই ডিজাইন পেজটা, আর একটা আছে নিউজ প্রিন্ট, একটা ডিজাইন একটা নিউজ প্রিন্ট, এভাবে দেওয়া থাকবে কিন্তু, ঠিক আছে, ইন্টারলিভ সিস্টেমে একটার পর একটা। তাহলে এভাবে দেওয়া থাকবে 100-200 পেজ মিলে একটা বই তৈরি হবে। তাহলে এই বইটা আপনাকে কিন্তু বানাইতে হবে অন্য বাইন্ডিং কারখানায়, যারা এগুলো বানায় বইগুলো, ঠিক আছে, তাদেরকে আপনার চার্জ দিতে হবে। একটা বইয়ের দাম যদি 60 টাকা বা 10 টাকা করে নেয়, সেটা চার্জ দিতে হবে বাইন্ডিং চার্জ, BINDING, বাইন্ডিং চার্জ, CHARGE। তাহলে আমি এখানে ধরলাম সিটিপি, প্রিন্ট পেপার, নিউজ প্রিন্ট, ডিজাইন চার্জ, বাইন্ডিং চার্জ। এখন কথা হচ্ছে, আপনার যদি বলে, কাস্টমার যদি বলে যে আমাকে এখানে নাম্বারিং করে দিতে হবে, নাম্বারিংয়ের জন্য অবশ্যই আপনার কস্টিং চার্জ আছে, তাই না? এটা যেহেতু নাম্বারিং চার্জ আবার আর একটা সেক্টরে, বাইন্ডিং সেক্টরে কাজ করে, তাহলে নাম্বারিং চার্জ, NUMBARING, নাম্বারিং, CHARGE, ওকে, নাম্বারিং চার্জ। তাহলে এখানে দেখুন আমি কয়েকটা মোটামুটি লিস্ট করলাম। এখানে কি কি লিস্ট করলাম, সিটিপি, প্রিন্ট পেপার, নিউজ প্রিন্ট পেপার, ডিজাইন চার্জ, বাইন্ডিং চার্জ, নাম্বারিং চার্জ। তারপর এখন কথা হচ্ছে, এগুলো আসলে সাবজেক্টটা আসে না, সেগুলো কি যদি কাস্টমার বলে আমাকে ডেলিভারি করে দিতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে, অথবা আপনার যদি বলে যে আশেপাশে আমাকে এখানে ডেলিভারি দিতে হবে, সেক্ষেত্রে আপনি তার চার্জটা এক্সট্রাভাবে ধরে নিতে পারেন। তাছাড়া আর কিছুই না। দেখি আমি একটু এখানে কোনো রকম কোনো আমি এক্সট্রা চার্জ ছাড়লাম নাকি। সিটিপি, অবশ্যই সিটিপি ছাড়তে হবে। প্রিন্টের জন্য ধরতে হবে, পেপারের জন্য ধরতে হবে নিউজ প্রিন্ট পেপার, ডিজাইন চার্জ, বাইন্ডিং চার্জ, নাম্বারিং চার্জ। এখন আপনি আদার্স ধরতে পারেন, OTHERS, আদার্স। অবশ্যই আপনাকে এগুলো কিন্তু সবগুলো একটা ঘরেই কমপ্লিট হয় না, আপনাকে ছাপার পর হয়তো বা বাইন্ডিং ঘরে নিতে হবে, বাইন্ডিং ঘর থেকে ওখানে নাম্বারিং হয়, এভাবে আবার আনা নেওয়ার জন্য আপনার লেবার কস্ট দরকার, সেখানে আপনাকে আদার্স কস্ট কিছু ধরতে হয়। আপনি না ধরলেও পারেন, তবে এটা আমি ধরলাম। তাহলে এখন আমি সিটিপিতে চলে আসি। আমার যেহেতু এটা ডাবল ডিমাই প্লেট, ঠিক আছে, তো মার্কেট প্লেসে বর্তমান ডাবল ডিমাইয়ের রেট কত, 420 টাকা, ঠিক আছে। আপনি যদি আবার বাকিতে প্লেটস আনেন তাহলে 450 টাকাও নিতে পারে, তা আমি 420 টাকাই দিলাম। ওকে, তাহলে আমি কত দিলাম এখানে, 420 টাকা। আচ্ছা যাই হোক, আমি একটু অ্যালাইনটা ঠিক করে নিই, তাহলে ইজিলিভাবে আপনারা বুঝতে পারবেন। ট্যাব টুলে এই যে কাজটা একটু শিখে রাখুন, এই কাজটা কিন্তু ভালো। Ctrl+Shift+T চেপে আমি কিন্তু এই ট্যাব টুলটা নিয়ে আসছি। ওকে, তো দেখুন এখন আমি শুধু এখানে জাস্ট ট্যাব ক্লিক করতেছি, এখানে কার্সরটা দিয়ে ট্যাব ক্লিক করতেছি। আপনারা কিন্তু এটাও কিন্তু একটু শিখে রাখতে পারেন, এই রিলেটেড আমার ভিডিও আছে, তো চাইলে আপনারা এখান থেকেও বুঝতে পারেন। দেখুন আমি এখন Ctrl+Shift+T, এখন দেখুন আমার বাড়া কমা আমি এখান থেকেই করে নিতে পারবো, কোনো প্রবলেম নাই। তাহলে সিটিপির চার্জ আমার 420 টাকা গুণন
এখানে আমি গুণন দেব সিটিবি 420 টাকা পার প্লেট। এখানে আমার ডিজাইন কালার কয়টা আছে, এখানে আপনি সেপারেশনে আসুন, দেখুন এখানে আমার 4টা কালার আছে। ওকে, 4টা কালার, তাহলে সেই ক্ষেত্রে আমাকে গুণন 4 দিতে হবে। ইকুয়াল আপনার কত আসে 400 4 দুগুণ 8 4 4 16, সরি কোন দিক দিয়ে কি লিখতেছি, 4 4 1600 1680, তাই না? 1680। তাহলে আমার এখানে আসলো কত 1680 টাকা, 1680। তারপর প্রিন্ট চার্জ। এখন এখানে আপনার 4টা কালার, দেখুন যত কালার বেশি হবে তত কিন্তু আপনার পার প্লেটের প্রিন্টের কালার অনুযায়ী দাম নেবে বেশি, তাই না? তো এখানে যেহেতু মোটামুটি দেখতেছি কালার টালার অনেক ভালোই আছে, তো ধরুন আমি এখানে 300 টাকা ধরতেছি হাজারে, তাহলে 300 টাকা প্লেট, পার প্লেট 300 টাকা। যেহেতু আমি এখানে 10 বই অথবা 20 বই বানাবো, তেমন একটা বেশি না, তাহলে সেই ক্ষেত্রে আমাকে 300 টাকা যদি প্লেট দিতে হয়, তাহলে আমি এখানে 300, আমার প্লেট কয়টা আছে, এখানে প্লেট আছে 4টা প্লেট, তাহলে ইকুয়াল আমার 3 4 1200 টাকা পড়তেছে। ওকে, তাহলে 1200 গেল, এটা সাবজেক্ট গেল পেপার। এইবার কিন্তু মূল কাজে চলে আসলাম আমরা। তো ধরুন আমার কিন্তু বই লাগবে 10টা বই, ধরুন আমার 10টা বই লাগবে, তাহলে 10টা বই যদি লাগে, তাহলে সেক্ষেত্রে আমার এখানে একটা শিটে বের হয়েছে কয়টা, 10টা। একটা শিটে ভালো করে দেখেন না, 33-এ 10টা পেপার বের হয়েছে, মানে 10টা ডিজাইন সাইজ বের হয়েছে। তাহলে একটা শিট 33-এ 10টা বের হয়েছে, তাহলে আমার 10টা বই বানাইতে কয়টা লাগবে, এটা কিন্তু ইজিলিভাবে হিসাব করতে হবে আপনাকে। তাহলে এখন আপনাকে চিন্তা করতে হবে আপনার একটা বইয়ে কয়টা পেজ থাকবে, এরকম 100টা পেজ, তাহলে সেটাও আগে আপনাকে হিসাব করে নিতে হবে। তাহলে ক্যালকুলেটর দিয়ে আমরা হিসাব করে নেব। দেখুন সর্বপ্রথম আপনাকে হিসাব করতে হবে আপনার কয়টা, 10টা বই, ঠিক আছে? এটাও কিন্তু জানতে হবে 10টা বই, এবং পার শিটে বের হয় কয়টা, 10টা, তাহলে 23 36। তাহলে আমরা ইজিলিভাবে আগে হিসাবটা করে নিই, পরে আমরা আরও এক্সপ্লেন করি। আসলে একটার পর একটা স্টেপ বাই স্টেপ কথা বের হয়ে যায়, এই জন্য কিন্তু অনেকেই আর ভাবতে পারে আসলে এটা কি ওটা কি। তো যাই হোক, আমি স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করতেছি। তো এখন কি বলতেছিলাম, ও হ্যাঁ, আমি পেপার হিসাবটা করব। তো যাই হোক, এখন আমার 100 পেজের হবে, তাই না? 100 পেজ গুণন কয়টা বই হবে আমার, 100 পেজ মিলে কিন্তু একটা, মানে 100টা এইরকম পাতা মিলে হবে একটা বই। তাহলে 100 গুণন আমার কয়টা বই বলছিল, জয়টা বই বলবে, যতটা, 10টা হোক 20টা হোক 30টা হোক বা 50টা হোক, যতটা বই বলবে ঠিক ততটা বই আপনি এখানে গুণ দিবেন। কয়টা, 100টা পেজ মিলে, দেখুন 100 পেজ মিলে আপনার একটা হবে। নিউজ প্রিন্ট তো কোনো ছাপতে হবে না, ঠিক আছে? আপনারা আবার বলতে পারেন নিউজ প্রিন্ট কই ধরলেন, নিউজ প্রিন্ট কোনো ছাপতে হয় না, নিউজ প্রিন্ট শুধু আপনার এই যে উপরের যে ডিজাইন পেজটা আছে এইটা সাইজে কাটলেই হয়ে যাবে। ওটা যেহেতু ইন্টেলিভ সিস্টেমে, ওটা খালি বসাই দিতে হবে, আর কোনো না, ওটা ছাপার প্রয়োজন হয় না, ওটা ডুপ্লিকেট হিসেবে ইউজ করে কার্বন পেপার দিয়ে। যাই হোক, 110টা বই বানাবে এবং প্রত্যেকটা বইয়ে 100 পেজ করে থাকবে। তাহলে কত, দেখুন আমার কিন্তু এতগুলো লাগতেছে। তাহলে দেখুন 1000, তাহলে 1000 আসতেছে, ঠিক আছে? তাহলে আমার 1000, তাহলে 100 গুণন 10 দিলাম। এখন আমরা হিসাব করব আমাদের 500টায় কিন্তু 1 রিম হয়, তাহলে কয় শিট লাগবে। সেক্ষেত্রে আমরা করব কি, বের হয়েছে কয়টা, 500টায় 1 রিম, হ্যাঁ 500টায় 1 রিম। তাহলে সেই ক্ষেত্রে আমার এখন কাগজ শিটে 23 36-এ কয়টা বের হয়েছে, 10টা বের হয়েছে, তাই না? তাহলে এখানে আমি একটু দাঁড়ান, ক্যালকুলেটর একটু মিসিং হবে অবশ্য, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে একটা শিটে আমার কয়টা বের হয়েছে। আমি অবশ্যই আগে করলাম কি, আগে আমি করলাম আমার কয়টা বই লাগবে, 10টা বই, এবং প্রত্যেকটা বইয়ে কয়টা করে পেজ থাকবে, এই ডিজাইন পেজ 100টা পেজ, তাহলে 100 গুণন 10 1000। তারপর আমি আবারও ভাগ দেব কত, কয়টা, আমার একটা শিটে বের হচ্ছে কয়টা, 10টা, তাহলে ভাগ দেব 10। দেখুন আমার এখানে কয়টা পেজ লাগতেছে, কয় শিট লাগতেছে, 100 শিট লাগতেছে, 100 শিট। এখন আমরা আবারও উল্টো দিকে যদি হিসাব করি, 100 শিট গুণন আমরা যদি কয়টা বের করলাম, 100 শিট গুণন 10টা বের করলাম, একটা শিটে 10টা,
তাহলে দেখুন 1000টা ইজিলি ভাবে আমরা বের করতে পারলাম। তাহলে আমার 100 শিটে কিন্তু আমরা 10টা বই তৈরি করতে পারতেছি, যেহেতু আমার প্রত্যেকটা শিটে 10টা করে বের হচ্ছে। তাহলে আপনারা আরও ভালোভাবে হিসাব করে দেখতে পারেন যে আসলে হ্যাঁ এখানে ভুল আছে কিনা। যেহেতু আমার একটা শিটেই 10টা বের হচ্ছে, তাহলে আমি 10টা শিটেই একটা বই তৈরি করতে পারবো। ঠিক আছে, 10 10 100, 10টা শিটে 100, 10টা শিটে 100 এভাবে আমরা পাচ্ছি। তাহলে 10টা শিটে একটা বই, 10টা শিটে একটা বই, আপনারা হিসাব করে দেখুন। তাহলে আমরা 100টা শিটে 10টা বই বার করতে পারতেছি। তাহলে আমার পেপার লাগতেছে 100 শিট। আমরা এখানে সরাসরি 100 শিট দিলে আমাদের বই শর্ট পড়বে, এই কারণে আমরা একটু ওয়েস্টেজ হিসেবে কি দিব, এখানে যেহেতু একটা শিটে 10টা বেরোয় 110 শিট দেব, ওয়েস্টেজ দিতে হয় 110 শিট, SHEET এত শিট। তারপর নিউজ প্রিন্ট সেম, আপনাকে নিউজ প্রিন্টও এই এখানে যত শিট দিচ্ছেন তত শিটই কিন্তু আপনাকে নিউজ প্রিন্ট এখানে দিতে হবে, কারণ সেম কোয়ান্টিটি ভাবে বসবে 110 শিট। এখন ডিজাইন চার্জ, আসলে একটা ক্যাশ মেমো অনেকে অনেকভাবে চার্জ ধরে, কেউ 150 200, আসলে আমি আবার 300 টাকার নিচে কোনো রকম কোনো ডিজাইন করি না। একটা ভিজিটিং কার্ড ডিজাইন করলেও আমি 300 টাকার নিচে রাখি না। ঠিক আছে, তো আমি 300 টাকা রাখলাম। তারপর বাইন্ডিং চার্জ, এখন একটা বইয়ের বাইন্ডিং চার্জ মানে 100 পেজ এইটা থাকবে এবং ইন্টারলিভ আকারে এই আপনার নিউজ প্রিন্ট পেপারটা থাকবে। ঠিক আছে, নিউজ প্রিন্ট পেপারটা থাকবে। তো সরি, আমি এখানে একটা কিন্তু কাজ ভুলে গেলাম, এখানে রেটটা বসাই দিই তাহলে একবার ইজিলি হয়ে যায়, তাই না? তাহলে 110 শিট, তাহলে 110 শিট না, তাহলে 10 শিট আপনার বর্তমান ধরুন আপনাকে ক্লায়েন্ট যদি বলে এটা 80 GSM পেপার দিয়ে তৈরি করতে হবে, 80 GSM 2330 পেপারের দাম ধরুন আপনার মার্কেটে আছে 4500 টাকা, তাহলে আপনি এখানে গুণন দেন 4500 টাকা। ওকে, এখন 4500 টাকা দেওয়ার পর তাহলে আমার কয় শিট লাগতেছে? 110 শিট। 110 শিট 4500 টাকা তো না, কাগজের দাম আপনার 4500 টাকা। তাহলে আমরা জানি 500 তাই 1 রেম, তাহলে 500 তাই 1 রেম আমরা আগে বের করি। 4500 টাকা আগে বের করি, সরি 4500 টাকা, 4500 ভাগ 500 তা 500। এখন দেখুন আমার পার শিটের দাম পড়লো 9 টাকা। 9 টাকা যদি পার শিট হয় তাহলে এটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝে নেন যে আপনার 1 রিম কাগজের দাম হচ্ছে 4500 টাকা, আর 1 রিম সমান কতটা? 500টা, 500টা শিট মিলে 1 রিম হয় ধরা হয়। ঠিক আছে, তাহলে 4500 ভাগ 500, 4500 টাকা এবং 500 তা। ঠিক আছে, 500 শিট 9 টাকা পার পিস পড়লো, 9 টাকা। তাহলে 9 গুণন আপনার 110টা, 110 শিট দরকার আমার। 9 টাকার শিট হলে 110 শিটের দাম কত করে? 990 টাকা। ওকে, 990 টাকা, সরি ওখানে কে লিখতেছি, এখানে লিখবো 990। এখন এখানে নিউজ প্রিন্ট পেপারের দাম কত? নিউজ প্রিন্ট পেপারের দাম হয়তো বা এখানে 1200 টাকা বা 1100 টাকা হইতে পারে। তো ধরুন আমি এখানে 800 না 900 যাই হোক, আমি 1000 টাকা ধরতেছি। তাহলে এখানে এটাও আর কি তাহলে বের করে নিই। তাহলে হ্যাঁ, আচ্ছা যাই হোক, ধরি আমি 1200 টাকা ধরলাম, আসলে অরিজিনাল রেটটা আমি জানি না, 1200 টাকা ধরলাম। 1200 ভাগ কত? 500। দেখুন 2 টাকা 4 পয়সা পড়তেছে, 40 পয়সা। যাই হোক, এখন গুণন 110 শিট আমার দরকার, তাহলে 260 64 টাকা। তাহলে আপনি এটাই নিতে পারেন। তাহলে 260, আমি এখানে 260 এটাই দিয়ে দিলাম। যাই হোক, এখানে একটা ব্যাপার আছে, এখানে আমার সমান সমান দিয়ে দেই। এখানে 4500 টাকা আমি রেটটা লিখছি। ঠিক আছে, এখানে কিন্তু সরাসরি আমি কিন্তু এখানে 110 শিটের দাম এত লিখছি, আমার এখানে এইটা দেওয়ার দরকার নাই, এটা দরকার নাই, পরে আবার বিভ্রান্ত হয়ে যাবেন। এত শিট এত টাকা এবং 110 শিট 260 টাকা পড়তেছে। ওকে, তাহলে তারপর এখন ডিজাইন চার্জ 300 ধরলাম। বাইন্ডিং চার্জ, একটা বইয়ের বাইন্ডিং চার্জ মানে আপনার এই যে 100 100 200 পেজ মিলে ডিজাইন প্রিন্ট এবং নিউজ প্রিন্ট দুইটা মিলে ইন্টারলিভ করে যে তারা একটা বই বাঁধে দেবে এবং এখানে বাইন্ডিং মার্ক আছে, বাইন্ডিং মার্ক এখানে একটা পিন মেরে তারা একটা খুব সুন্দরভাবে বই দিয়ে উপর নিচে কভার মেরে দেবে, খুব সুন্দর একটা বই ব্যবহার উপযোগী হবে। সেজন্য একটা বইয়ের দাম হয়তোবা বর্তমান হয়তোবা বাইরে গেছে 13 টাকা থেকে 15 টাকা হতে পারে। তাহলে যেহেতু আপনার কয়টা বই হবে? 10টা বই হবে, 10টা বই, তাহলে 10 15 কত হয় এটাও হিসাব করে নিই। 10টা বই গুণন 15 টাকা, দেখুন এখানে আসছে 150 টাকা আসছে। তো ধরুন আমি এখানে 150 জায়গায় 200 টাকা ধরলাম, 200 টাকা। তারপর নাম্বারিং চার্জ,
এখন নাম্বারিং চার্জ আবার এটা হাজারে হিসাব করে, তা যেহেতু আমার এখানে 1000 হবে শিট হবে, তাহলে 1000 নাম্বার, তাহলে সেই ক্ষেত্রে আমি ধরি এখানে যদি 300 টাকা ধরি তাহলে কিন্তু একবারে কমও না বেশিও না। ওকে, তারপর এখানে আদার্স আমি ধরতে পারি 300 টাকা, ধরতে পারি 500 টাকা, যেহেতু আমার লেবার কস্টিং আছে এবং অন্যান্য আমি এটা ধরতে পারি। এখানে ধরুন আমি 300 টাকা ধরলাম। এখন আমি এখানে একটা ইন টোটাল যোগ করব। ইন টোটাল যোগ করে আমি কিন্তু প্রফিট ধরি নেই এখনো, এই প্রফিটটা কিন্তু আপনাকে ধরতে হবে, নাহলে আপনি কি ব্যবসা করবেন? আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে, এই কারণে আমি এখানে প্রফিটটা দেব। এখন আগে যোগ করে নিই। সর্বপ্রথম আমি যোগ করে নেব, দেখুন সিটিপির দাম 1680 টাকা, 1680, তারপর 1200 টাকা যোগ 990 টাকা যোগ 260 টাকা, তারপর 300 200 500 300 800 800 300 1100 টাকা, একবারে 11 এটা কি লিখলাম 1100 টাকা। তাহলে আমার 5230 টাকা আসতেছে। ওকে, 5230 আমি ইন টোটাল একবারে এখানে বসাই দেই, 5230 টাকা এখানে দিয়ে দেই, এখানে লিখে দেই TOTAL, টোটাল 5230 টাকা। এটা আসলো আপনার এই যে কস্ট, দেখুন এখানে কোনো রকম কোনো বাদ আছে কিনা, সিটিপি, প্রিন্ট পেপার, নিউজ প্রিন্ট পেপার, ডিজাইন চার্জ, বাইন্ডিং, নাম্বারিং, আদার্স, সিটিপি, প্রিন্ট পেপার, যাই হোক আর নাই। যদি দেখেন কোনো রকম ছাড়া আছে অবশ্যই আপনারা ধরে নেবেন এত টাকা। এখন আপনি এখানে কয় পার্সেন্ট লাভ ধরতে চাচ্ছেন, আপনি এখানে পার্সেন্টও উল্লেখ করে ধরতে পারেন, অথবা ছোট কাজ তো এটা আপনি 200 টাকা 300 টাকা প্রফিট ধরলেও ধরতে পারেন। তো ধরুন আমি এখানে 5% প্রফিট ধরে একটা হিসেব দেখাচ্ছি আপনাকে, 5%। এখানে আপনি যদি 5% ধরেন তাহলে সেক্ষেত্রে আপনার লাভটা কত আসবে? দেখুন 5230 টাকা, 5230 গুণন কত 5%, দেখুন আপনার কত, দেখুন আমি বললাম না 200-300 টাকা লাভ ধরতে পারেন, 261 টাকা আপনি 5% লাভ ধরতে পারেন। তো ধরুন আমি 261 জায়গায় আমি এখানে 250 টাকা ধরতেছি, তাহলে সরি এখানে 250 টাকা, তাহলে আপনি এখানে কি ধরলেন 5% লাভ ধরলেন। 5% লাভ ধরার পর আপনার হিসেবটা কত আসলো, এখানে 5230, 5200, 5200 আর 200 400, তাহলে 5480 টাকা হচ্ছে এখানে। তাহলে আমি এখানে ধরি গ্রোস টোটাল, GROSS, গ্রোস TOTAL, গ্রোস টোটাল আমার কত আসলো 5480, 5480 টাকা। তাহলে আমরা কিন্তু প্রিন্টিং প্রেস ঠিক এভাবে ইন টোটাল হিসাবটা ধরে নিই। এখন দেখুন আপনার এইটা কিন্তু টোটাল আপনি 5% লাভ ধরে, আর ক্যাশ মেমোর ক্ষেত্রে আপনি কি ওই ভ্যাট ট্যাক্স দিবেন? ভ্যাট ট্যাক্স এগুলো আমরা দেই না। তো ভ্যাট ট্যাক্স যদি অবশ্যই দিয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে 15% আবার ভ্যাট ট্যাক্স যোগ করতে হবে, ঠিক আছে? ঠিক এইটার নিয়মে আপনার টোটাল অ্যামাউন্টটাকে 15% ভ্যাট ট্যাক্স দিতে হবে। যদি দেন আসলে সরকারি নিয়ম অনুযায়ী 15% ভ্যাট ট্যাক্স দিতে হয়। তো এই ছোটোখাটো কাজে এগুলোতে ভ্যাট ট্যাক্সের কোনো হিসাব ধার ধারি না আমরা, এগুলোতে আমরা ভ্যাট ট্যাক্স নেই না, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা আসি মূল কাজে। তো এখানে আমার কিন্তু টোটাল গ্রোস টোটাল আমি 5% লাভ ধরে আমার কিন্তু এটা আসলো। এখন আমার একটা বইয়ের দাম কত, একটা বইয়ের দাম, তাহলে পার বুক এখানে লিখি পার বুক প্রাইস, পার বুক প্রাইসের রেটটা আমি এখনই বের করব। তাহলে তার এখানে নিয়ে আসি, তাহলে 5480 টাকা ভাগ, কয়টা বই চাইছিল আমার কাছে? 10টা বই, তাহলে 10টা বই দিলাম ভাগ, দেখুন 5400 টাকা। তাহলে আমার এখানে যদি 5400 টাকা হয় তাহলে একটা বইয়ের দাম পড়তেছে আমার 548 টাকা, ঠিক আছে? 548 টাকা পড়তেছে একটা বইয়ের দাম। এখন আপনারা বলতে পারেন 548 টাকা একটা বইয়ের দাম এত টাকা পড়ে? আসলে এখানে দেখুন আমি কিন্তু জাস্ট এখানে ইমাজিন হিসেবে প্রাইস রেটটা ধরছি, প্রাইস রেটটা আদৌ কিন্তু এত টাকা পড়বে না, হয়তো বা সিটিপিতে আপনার 1000-1200 টাকা পড়তে পারে,
প্রিন্টে আপনার পড়তে পারে 800 টাকা। পেপারের দাম বর্তমান কিন্তু আমি 4500 ধরছি, হয়তো এত টাকা নাও থাকতে পারে, ঠিক আছে। তারপর নিউজ প্রিন্টের দাম এত টাকা নাও হতে পারে, ডিজাইন চার্জ একটু কমাই ধরবেন, বাইন্ডিং চার্জও এত টাকা হবে না, 150-র উপরে যাবে না, আমি 200 ধরছি। নাম্বারিংও 150-র উপরে যাবে না, 300 ধরছি। আদার্স 300 ধরছি, এখানে এতটুকু ধরার দরকার নাই, এখানে 100-150 ধরলেও হয়। তখন আপনার প্রাইস রেটটা চলে আসবে একদম লোয়েস্ট পজিশনে চলে আসবে, ঠিক আছে। তবে আপনার এভাবে হিসাবটা করবেন, আপনি যেভাবে এই একটা ছোট কাজে মানে 10 বই বা 20 বইয়ের মধ্যে যদি 400-500 টাকা লাভ থাকে, সেই হিসেবে আপনি কাজটা করবেন, ঠিক আছে। তো আমি এখানে প্রফিট সব কিছু মিলে ধরে আমার কিন্তু এত টাকা পড়ছে। তবে আপনি যখন প্রাইস রেট বের করবেন তখন কিন্তু একটা কাজ নেওয়ার টেকনিক আছে। সেটা কি, আপনি যদি ক্লায়েন্টকে একটা প্রাইস বা একটা বইয়ের প্রাইস সরাসরি এভাবে ধাপ করে বলে ফেলেন যে এত টাকা পড়বে, তখন কিন্তু তার মাথায় একটা চক্কর দিবে, আসলে হ্যাঁ এত টাকা দাম। এটা বলবেন না কখনোই। আপনি ক্লায়েন্টকে অ্যাভারেজ বলবেন যে দেখুন আপনার যেহেতু কোয়ান্টিটি কম, সেক্ষেত্রে আপনাকে 10টা বইয়ের জন্য এই 4000 টাকা পড়বে অথবা 3500 টাকা পড়বে, এভাবে বলবেন। আপনি যদি ধাপ করে একটা কথা বলে যান যে একটা বইয়ের দামই পড়বে 300 টাকা, তাহলে তো সে অবশ্যই ওখানে হার্ট অ্যাটাকও করতে পারে এইরকম দাম শুনে। তো যত কোয়ান্টিটি বেশি হবে, প্রিন্টিং প্রেসে এই সমস্ত কাজ জানতে হবে। প্রিন্টিং প্রেসে যত ডিজাইন, আপনার একটা ডিজাইন যত কোয়ান্টিটি বেশি হবে তত আপনার রেট কমে আসবে। এখানে 10টা বইয়ের দাম বের হয়েছে 548 টাকা, এখানে যদি আপনি 100টা বই নিতেন তাহলে এখানে প্রাইস চলে আসতো একটা 120 টাকা করে একটা বই। এখানে যদি আপনি 200, 300, 400 বই নিতেন তাহলে আপনার প্রাইস রেটটা 40 টাকা 50 টাকায় চলে আসতো একটা বইয়ের দাম, ঠিক আছে। তাহলে আপনি যত কোয়ান্টিটি বেশি নেবেন তত আপনার প্রাইস রেট কমে আসবে। যেহেতু এখানে 10 বইয়ের ক্ষেত্রেও আপনার এই সিটিপি, প্লেট, প্রিন্ট, ডিজাইন চার্জ, বান্ডিং, নাম্বারিং একই থাকতেছে, এবং যখন 150টা বইও নেবেন তখন খালি জাস্ট চেঞ্জ হবে আপনার পেপার রেটটা। পেপারটা যতগুলো পেপার লাগবে ততটা, এবং নাম্বারিংয়ের ক্ষেত্রে একটু, এবং বাইন্ডিংয়ের ক্ষেত্রে একটু বাড়ায় নেবেন। তাছাড়া এখানে সিটিপি, প্লেটের দরকার নাই, প্রিন্টের দামটা একটু বেরোবে, এইটাই। তাহলে আপনার যত কোয়ান্টিটি বাড়বে তত রেটটা কমে যাবে। তাহলে খুব সহজে আপনি কিন্তু এভাবে কাজটা বের করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনি যখন রেট দিবেন অবশ্যই প্রতিদিনের আপডেট, পেপারের দাম এবং তার সাইজ অনুযায়ী দাম, 80 GSM কত, 100 GSM কত, এগুলো জেনে কিন্তু কস্টিংটা করবেন। একটু একদিনের রেট আরেক দিনে দিয়ে যদি আপনি কস্টিং করেন ক্লায়েন্টের কাছে, তাহলে কিন্তু আপনার অবশ্যই সমস্যা হবে। কেননা প্রতিদিনের পেপার রেট প্রতিদিনই চেঞ্জ হয় এবং এক থাকে না। এজন্য আমি সাজেস্ট করবো প্রতিদিনই আপনি রেট নেবেন এবং কাস্টমারকে প্রাইস অফার করবেন। তো যাই হোক, আমি জানি না আজকে এই ভিডিওটা থেকে কতটুকু জানতে পারলেন। অবশ্যই এই ভিডিও থেকে আপনি পেপার রেট বা কস্টিং সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে, এটা দেখে যদি আপনি সলভ করতে পারেন, তাহলে আমি মনে করি আপনার খুবই কাজে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।